আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নাম মোহাম্মদ রুবায়েত হোসাইন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, দুনিয়া ইউনিভার্সিটি কলেজ, ঢাকা। তোমাদের কাছে আমার আশা এবং প্রত্যাশা, তোমরা যে অনলাইন ক্লাসগুলি আমাদের দেখছো, সেই ক্লাসগুলি যেন প্রপারলি নোটিস করো এবং কমেন্টসে তোমাদের রোল নাম্বার এবং কোন সেকশনে তোমরা পড়ছো সেটা তোমরা লিখে দিবে। আর এই ক্লাসগুলি সার্থকতা তখনই আমাদের হবে যখন তোমাদের কমেন্টস অথবা তোমাদের ফিডব্যাকগুলি আমাদের কাছে আসবে। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটা উপভোগ করবে। যেহেতু মার্কেটিং ডিপার্টমেন্টের আমি টিচার, তোমাদের মার্কেটিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এটি হচ্ছে দ্বাদশ শ্রেণী যারা এখন তোমরা আছো তাদের জন্য আমি ক্লাসটি আয়োজন করেছি এবং এই দশম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব প্রথম পত্র বইয়ে। যেহেতু তোমাদের পরীক্ষার সামনে চলে আসছে, কিছুদিনের মধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে এবং এই অধ্যায়টি সেই পরীক্ষায় থাকবে। সেই পরিসরে আমি খুবই অল্প পরিসরে তোমাদের এই দশম অধ্যায়টি আলোচনা করব এবং এই অধ্যায়টি সর্বশেষ অধ্যায় আমাদের এই বিপণন বইয়ের, দ্বিতীয় পত্র বইয়ের। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে। অধ্যায়ের নাম হচ্ছে লেআউট। লেআউট হচ্ছে বিন্যাস, বাংলা শব্দ। এর বিস্তারিত সম্বন্ধে আমরা আলোচনা করব পরবর্তী অংশে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তোমাদের সাথে, সেটা হচ্ছে লেআউটের ধারণা। লেআউট মানে কি, বা লেআউটটি কতটুকু গুরুত্ব বহন করে আমাদের এই মার্কেটিংয়ে, বিপণন কার্যক্রমকে কিভাবে প্রভাবিত করছে লেআউট, এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা সার্ভিস সেক্টর ক্ষেত্রে লেআউটের বিষয়টি কতটুকু জরুরি। প্রথমত আমরা আগে লেআউট সম্বন্ধে কিছু ধারণা নিয়ে নিই। আমি কিছু লিখেছি, আমরা চেষ্টা করব যে যারা এখন আমার ক্লাসটি শুনছো, একটি খাতা একটি কলম নিয়ে বসবে, যাতে আমার যে কথাগুলি তোমাদের ভালো লাগবে বা যে কথাগুলি তোমার কাছে মনে হবে যে খুবই ইম্পর্ট্যান্ট, সেই কথাগুলি তোমরা নোট ডাউন করে রাখবে। আমি জানি সব কথাই তুমি আমার প্রপারলি ক্যাচ করতে পারবে না, অথবা অনেক শব্দ, অনেক সেন্টেন্স তোমার কাছে ক্লিয়ার হবে না, বা যে বিষয়গুলি তোমার কাছে মনে হবে না এটা ইম্পর্ট্যান্ট, তুমি সেগুলোকে নোট ডাউন করে রাখবে। যাই হোক, আমরা লেআউট সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিই। লেআউট হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মক্ষেত্রসমূহকে সঠিক ও সুশৃঙ্খলভাবে সাজানোর যে একটি প্রক্রিয়াকেই লেআউট, বা এটা আরেকটি বাংলা শব্দ হচ্ছে বিন্যাস বলে। এখন এই বিন্যাস বিষয়টি জানার আগে এখানে আমি কথাগুলি দেখো। বিভিন্ন বিভাগ বলেছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি বলেছে, কর্মক্ষেত্রসমূহ। দ্যাটস মিন একটি প্রতিষ্ঠানে অনেকগুলি বিভাগ থাকবে, অনেকগুলি ডিপার্টমেন্ট থাকবে। এখন এই বিভাগগুলি যখন আমি সুশৃঙ্খলভাবে সাজাতে পারবো, তখন আমার প্রতিষ্ঠানটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হিসাবে পরিণত হবে। এবং আরেকটি আমরা সংজ্ঞা দেখব, বা এই সম্বন্ধে আরেকটু ধারণা নেব। সেটা হচ্ছে অফিস কক্ষ হতে পারে, বিভাগসমূহ হতে পারে, অভ্যর্থনা কেন্দ্র স্থাপন হতে পারে, অগ্নি নির্বাপক ব্যবস্থা হতে পারে, কর্মীদের কার্য বন্টন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন। স্থাপন শব্দটি আসছে যেহেতু, এই জন্য আমাদেরকে ক্লিয়ার হতে হবে লেআউট বিষয়টা হচ্ছে আমি একটি প্রতিষ্ঠান অথবা একটি সার্ভিস সেক্টরে আমার বিন্যাস কিভাবে স্থাপন করব, মানে আমার প্রত্যেকটি ক্ষেত্রগুলি কিভাবে আমি স্থাপনা করব, সেটাকে কতভাবে আমি সঠিকভাবে সাজাতে পারবো, সেটার নামই হচ্ছে লেআউট বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা প্রত্যেকটি শব্দ, যে অফিস কক্ষ বলা হয়েছে, বিভাগসমূহ বলেছে, এগুলো বিস্তৃত অনেক আছে। যেহেতু আমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছি, আমাদের আগে বেসিক ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। এখানে বিভাগসমূহ আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে সহজ করে দিই। ফর এক্সাম্পল,
তুমি একটি সেবা খাত প্রতিষ্ঠান তুমি ধরো, সেটা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেটা একটা হসপিটাল হতে পারে। যদি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখো যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবা সায়েন্স ফ্যাকাল্টি যখন ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু একটি ফ্লোরে অবস্থান করছে অথবা একটি বিল্ডিং অবস্থান করছে, আবার আর্টস ফ্যাকাল্টি একটি ভবনে অবস্থান করছে, অথবা কমার্স ফ্যাকাল্টি একটি ভবনে অবস্থান করছে। তো প্রত্যেকটি বিভাগ যখন তার নিজস্ব স্থাপনায় ক্লোজেস্ট প্লেসে থাকবে, তখন সেই সঠিকভাবে যখন সেই স্থাপনাটা সাজানো হবে তখন কাজের ক্ষেত্রগুলি সহজ হয়ে যাবে, কাজের পরিধিটা সহজ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা উদাহরণ আরেকটু দিতে পারি, মনে করা প্রিন্সিপালের রুম যদি হয়ে থাকে 5 তলায় আর ফটোকপি মেশিন যদি হয়ে থাকে তোমার নিচতলায়, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? কারণ প্রিন্সিপালের রুম হচ্ছে একটি কেন্দ্রবিন্দু, মধ্যমণি, যেখানে সকল শ্রেণী অথবা সকল কার্যক্রমের মূল কেন্দ্র। সেটা যদি 5 তলা হয়ে থাকে তাহলে কিন্তু এটা সঠিকভাবে আমার বিন্যাস হলো না। তো এখানে কিন্তু আমার প্রতিষ্ঠান লুজার হবে অথবা প্রতিষ্ঠানের স্থাপনাটা সঠিক হবে না। তো সেক্ষেত্রে আমাকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে প্রিন্সিপালের রুমটি যেখানে সকল জায়গা থেকে সেটা কেন্দ্রবিন্দু হয়ে থাকে। তো এই যে একটি উদাহরণ বললাম, এটি খুবই ইম্পর্ট্যান্ট। অভ্যন্তরীণ কেন্দ্র স্থাপন বলতে এখানে গেস্ট রুম বোঝানো হয়েছে। এখন তুমি একটি প্রতিষ্ঠানের গেস্ট রুম যদি ভিতরে দিয়ে থাকো তাহলে এখানে তোমার বিভিন্ন ধরনের মানুষ তোমার এই প্রতিষ্ঠানে আসবে, পরোক্ষ এবং প্রত্যক্ষ অনেক কর্মীরা তোমার এখানে ইনভলভ হবে। সেটা যদি তুমি ভিতরে দিয়ে থাকো তাহলে কখনোই সেটা সঠিক বিন্যাস হবে না, সঠিক লেআউট হবে না। তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে? অভ্যর্থনা কেন্দ্রটা অবশ্যই প্রথমের দিকে দিতে হবে, যাতে প্রতিষ্ঠানের যে কোনো বিষয়ে বা যে কোনো ধরনের গেস্ট সেই অভ্যর্থনা সে অপেক্ষা করতে পারে। তো এই বিষয়গুলি আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট। আমরা পরবর্তী যখন আরও কিছু জানবো তখন এটার বিস্তারিত আলোচনা করব। তো আমরা নেক্সট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে লেআউটের পুরো বিষয়টা কিভাবে একটি সম্পূর্ণ হবে। প্রথমে ইনপুট, দ্যাটস মিন কাঁচামাল থেকে শুরু করে নিয়ে উৎপাদন পর্যন্ত এই মাঝখানে যতগুলি প্রক্রিয়া ধাপ আছে এই সকল ধাপগুলি সংমিশ্রণ করলে আমরা সঠিকভাবে বিন্যাসটা পাবো। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়েই, কাঁচামাল বলতে আমি একটি প্রতিষ্ঠান যখন উৎপাদন করে উৎপাদনের আগে কিন্তু আরেকটি ধাপ রয়েছে, এটা তাকে কাঁচামাল সংগ্রহ করতে হয়। এখন এই কাঁচামালটা সংগ্রহ করতে গিয়ে আমি যদি প্রতিষ্ঠানটা আমার হয়ে যায়, মনে করো জৈব সার কারখানা আমি দিতে যাচ্ছি, সেটা যদি আমি এখন মনে করি ঢাকার প্রাণকেন্দ্রে দিব, কিন্তু এই কাঁচামাল কিন্তু আমি ঢাকার আশেপাশে বলতে ঢাকার এলাকা বেসিস আমি কিন্তু পাবো না। তো এখানে কিন্তু আমার বিন্যাসটা প্রপার হলো না। এখন আমি যদি চিন্তা করি জৈব সার কারখানা দিতে হলে আমাকে ঠাকুরগাঁও উত্তরবঙ্গের দিকে দিব, তাহলে আমার কাঁচামালটা খুবই অল্প সময়ে অল্প পরিসরে আমি কিন্তু সংগ্রহ করতে পারবো। তো এই যে বিষয়টা, দ্যাটস মিন একটি প্রতিষ্ঠান শুরু করার আগেই তোমাকে লেআউটের বিষয়টি প্রপারলি ধারণা থাকতে হবে যে এটা কিভাবে কতগুলি স্টেপ আছে, কোন কোন ধাপগুলি আমাকে পর্যালোচনা করতে হবে, কোন কোন ধাপগুলি আমাকে অনুসরণ করে কাজ করতে হবে। এখন প্রক্রিয়া 1, 2, 3 আমি এখানে দিয়েছি, এখানে সিম্বল আকারে প্রকাশ করেছি। এবং কাঁচামালের পরে আমার যন্ত্রপাতির প্রয়োজন হবে। একটি প্রতিষ্ঠান যখন তুমি সেট আপ করবা সেখানে যন্ত্রপাতি লাগবে, সেটা যে কোনো ফ্যাক্টরি হোক, যদি পণ্য দ্রব্যর ক্ষেত্রে হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমার যন্ত্রপাতি লাগবে। তারপর তোমার কিছু ম্যান পাওয়ার, এখন শ্রমিক যদি তোমার নিয়ারেস্ট না হয়ে থাকে, এখন তোমার যদি উত্তরবঙ্গের শ্রমিক তোমার ঢাকায় এসে প্রতিদিন কাজ করে, সেটা কখনোই ভালো স্থাপনা বা বিন্যাস হবে না। এবং 3 নম্বরটা হচ্ছে তোমার মূলধন। এখন মূলধন বলতে এখানে বোঝানো হচ্ছে তুমি কোথায় স্থাপনা করছো। ঢাকার যদি তুমি একটা কারখানা স্থাপন করো সেটার খরচ আর উত্তরবঙ্গে তুমি একটি কারখানা স্থাপন খরচ কখনোই কিন্তু এক হবে না। এখন এটা একটা রিয়েল এক্সাম্পল আমরা রিসেন্টলি বলতে আরও 5-6 বছর আগে আমরা দেখেছি। চামড়া শিল্প কিন্তু আমাদের একটি বড় শিল্প প্রতিষ্ঠান, হ্যাঁ, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, হাজারীবাগ এলাকায় চামড়া শিল্প অনেক বছর ধরে স্থাপনা ছিল। এবং সেখানে কি হচ্ছে,
পরিবেশ দূষণ হচ্ছে, সেখানকার মানুষের জীবনযাত্রার মান নষ্ট হচ্ছে। তো এই সরকার কী করলো বিষয়টি, সে একটি জোন বানালো চামড়া শিল্প, সেটা হচ্ছে সাভারে। তো সেখানে কি হলো, সেখানে তাদের ফ্যাক্টরির কস্টটাও কমে গেল, তাদের যে জায়গাটা আছে সেখানে একটা ইকোনমিক এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটি পরিবেশ তৈরি হলো, এবং সেই পরিবেশে কিন্তু তারা এখন স্বাচ্ছন্দ্যে তাদের যে বিজনেসটি, যে শিল্পটি, সেটা কিন্তু স্বাচ্ছন্দ্যে তারা পরিচালনা করতে সক্ষম হচ্ছে। তো এখানে কিন্তু একটা শুধু পরিকল্পনা ছিল, যার ফলশ্রুতিতে আজকে এই শিল্পটি এখন ভালো পর্যায়ে তোমার রয়েছে। তো এখানে বিন্যাসটি বা লেআউটটি খুবই জরুরি একটি বিষয়, একটি প্রতিষ্ঠান অথবা একটি শিল্পকে ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। তো আশা করি তোমরা এই বেসিক একটি ধারণা লেআউট সম্বন্ধে কিছুটা হলেও বুঝতে পেরেছ। আমি এখন লেআউটের কারণে আমাদের কি কি ঘটনা ঘটছে এবং আমরা কি কি সুবিধা পাচ্ছি, অথবা লেআউট দ্বারা আমরা যদি প্রপারলি সঠিক সব কিছু করি কি কি আমাদের ভূমিকা হবে, সে বিষয়ে একটু আলোচনা করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ হবে। প্রথমত উৎপাদন নিয়ন্ত্রণটা কেমন হবে? এখন তুমি প্রথমত উৎপাদনের জন্য প্রথমে আমি আগে বলেছি যে তোমার র ম্যাটেরিয়ালসগুলি তোমাকে সংরক্ষণ করতে হবে। এখন র ম্যাটেরিয়ালস যদি তুমি প্রপারলি বিন্যাস করতে পারো তাহলে স্বাভাবিক বিষয় তোমার উৎপাদনটা নিয়ন্ত্রণ করা যাবে। মানসম্মত পণ্য উৎপাদনটা কখন করা সম্ভব হবে? যখন তোমার কাঁচামালটাই তুমি কম দামে ক্রয় করতে পেরেছো, তাহলে তোমার সেখানে সেভিং হলো, এবং যখন তোমার সেভিং হবে, কস্টটা কমে যাবে, তখন কিন্তু তুমি একটু কোয়ালিটির পণ্য উৎপাদন করতে তোমার জন্য সহজ হয়ে যাবে, বিকজ অফ তুমি সঠিক বিন্যাস করতে পেরেছে তোমার কারখানায় বা তোমার সেবা খাত প্রতিষ্ঠানগুলিতে। স্বল্প ব্যয় পণ্য উৎপাদন, ওই ঘুরে ফিরে একটাই কথা আসলো, আমার সঠিক বিন্যাসের মাধ্যমে আমার স্বল্প ব্যয় পণ্য উৎপাদন হবে। উৎপাদন পদ্ধতিও ব্যবহার, এখন আমি এখানে যে কারখানা দিব অথবা যে প্রতিষ্ঠানটা আমি দিব, মনে করো আমি সেবা খাতে একটি প্রতিষ্ঠান সেট আপ করতে চাচ্ছি। এখন সেবা খাত প্রতিষ্ঠানের ভিতরে কোন খাত? আইটি সেক্টর হতে পারে। এখন আমি এখানে যদি প্রপারলি ইন্টারনেট সার্ভিসটা আমার ভালো না থাকে যে অঞ্চলে বা যে জায়গায়, তাহলে কিন্তু আমি এই সার্ভিসটা ভালো দিতে পারবো না। তো আমাকে এই পদ্ধতি, উৎপাদন পদ্ধতি বিষয়গুলোও আমাকে ডিপেন্ড করবে বিন্যাসের উপর, যে সেখানে সেই সেক্টরে সেই অ্যাভেলেবেল আছে কি না, সেই বিন্যাসটা যে আমি সেট আপ করবো বা লেআউটটা তৈরি করব, সেটা কি সেখানে প্রপারলি অ্যাভেলেবেল আছে কি না, সেটাকেও আমাকে চিন্তা করতে হবে। তত্ত্বাবধান অর্থ হচ্ছে সুপারভাইজার। দ্যাটস মিন তুমি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করলা, বিন্যাসটা এমনভাবে তুমি তৈরি করলা যেখানে তোমার তত্ত্বাবধান পরিমাণটা কমে গেলো। দ্যাটস মিন পরিদর্শক অথবা মনিটরিং যে সেল, তোমার সেখানে পরিমাণটা কমে গেল। এখন কিভাবে কমবে সেটা একটা কোশ্চেন মার্ক, যে কিভাবে তাহলে কমবে। এখন তুমি চিন্তা করলে আমার একটা প্রতিষ্ঠান যেখানে আমার সিসি ক্যামেরা আমি লাগাবো, সেট আপ করবো। এখন সিসি ক্যামেরা তুমি যখন লাগাবা, তোমার প্রতিষ্ঠান হচ্ছে মনে করো বগুড়া, এখন তুমি কোথায় আছো? ঢাকায়। এখন তোমার ওই প্রতিষ্ঠানটি তুমি এমনভাবে সেট আপ করলা, এমনভাবে তোমার অর্থ বিভাগটা সেট আপ করলা, ফ্রন্ট বলো বা ব্যাকসাইড বলো অথবা মার্কেটিং বিভাগটা তুমি এমনভাবে সেট আপ করলা যেখানে তুমি ঢাকায় বসেই তুমি পর্যবেক্ষণ করতে পারছো, অথবা সেখানে তোমাকে কিন্তু অতিরিক্ত মনিটরিং করার জন্য অথবা সুপারভাইজ করার জন্য অতিরিক্ত লোক রাখা প্রয়োজন হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু তোমার খরচটা কমে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু টেকনোলজি একটি বড় তোমাকে সহায়তা করে যাচ্ছে। তো এই বিষয়গুলি তোমাকে আলোচনায় আসতে হবে অথবা বিষয়গুলি খেয়াল রাখতে হবে। নিয়ম শৃঙ্খলা বজায় রাখা, এখন একটি প্রতিষ্ঠানের তুমি যদি এমন একটি বিন্যাস তৈরি করো যেখানে হায়ারার্কি মেনটেন করবে, হ্যাঁ, প্রত্যেকটি কাজের জবাবদিহিতা থাকবে, প্রত্যেকটি কাজেরকে সেভাবে মূল্যায়ন করা হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার এই লেআউটের মাধ্যমে নিয়ম শৃঙ্খলাটা ধরে রাখা যাবে। শ্রমিকদের সুবিধাগুলি কী হতে পারে? শ্রমিকরা সবচেয়ে বড় যে জিনিসটা একটি প্রতিষ্ঠান থেকে আশা করে সেটা হচ্ছে নিরাপত্তা। এখন তুমি এমন একটি প্রতিষ্ঠান এমন এক জায়গায় স্থাপনা করলা যেখানে শ্রমিকরা প্রপারলি কাজ করতে পারছে না, তাদের নিরাপত্তার সমস্যা হচ্ছে।
তারা অথবা তোমার প্রতিষ্ঠানটা এমন হলো যে তুমি রাত 11টা পর্যন্ত তোমার প্রতিষ্ঠানকে ওপেন রাখতে হবে। এখন সেক্ষেত্রে তোমার এমপ্লয়িরা কিন্তু 11টা পর্যন্ত কাজ করবে তখনই যখন তোমার সেই প্রতিষ্ঠানে নিরাপত্তা থাকবে। এখন তুমি ওইভাবে তুমি সেট আপ করতে হবে বা ওই বিন্যাসটা ওভাবে তৈরি করতে হবে যাতে শ্রমিকদের নিরাপত্তাটা এনশিওর করা যায়। এবং শ্রমিকরা কিন্তু একটি কর্মপরিবেশ শুধু টাকার জন্যই অথবা বেতনের জন্যই স্যাটিসফ্যাকশনটা কাজ করে না, তাদের এই সন্তুষ্টি কিন্তু সেই পরিবেশের উপর ডিপেন্ড করবে। তুমি সেখানে যারা ইসলাম ধর্মী আছে অথবা যারা ধর্মাবলম্বী আছে তাদের জন্য তুমি তোমার প্রতিষ্ঠানে একটা মসজিদের জায়গা করে দিলে। এখন সেই মসজিদের জায়গাটা করে দিলেতে কী লাভটা হলো, যারা রেগুলার নামাজ পড়ছে তারা কিন্তু সেখানে সেই সুবিধাটা পাচ্ছে যে এই প্রতিষ্ঠানে চাকরি করলে আমাকে এই বিষয়গুলি আমি সুবিধা পাবো, আমি গাড়ির সুবিধা পাবো, আমি বাসায় যাওয়ার জন্য আমাকে গাড়ি ফ্যাসিলিটি দিবে, অথবা আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি সেখানে আমার আলাদা একটা রুম হবে বা সেখানে আমার আলাদা একটা টেবিল হবে। হ্যাঁ, এই বিষয়গুলি তখন কিন্তু তোমার পণ্য উৎপাদন বলো বা সার্ভিস সেক্টর যদি হয়ে থাকে সেই সার্ভিসটা কিন্তু তোমাকে ভালোভাবে ডিপেন্ড করবে তোমার এই বিন্যাসের উপর। দ্যাটস মিন তুমি কীভাবে সেট আপ করছো তোমার সেই প্রতিষ্ঠানটি। আচ্ছা, দেন দক্ষতা বৃদ্ধি পাবে, স্বাভাবিক বিষয়। যখন একটি এমপ্লয়ি তোমার প্রতিষ্ঠানে স্যাটিসফ্যাকশন লেভেলটা হাই হবে, স্বাভাবিক বিষয় সে তখন তার দক্ষতাকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করবে এবং লং টাইম থাকার জন্য চেষ্টা করবে যে না এই প্রতিষ্ঠান থেকে তো আমি আমার স্যালারি বাদেও আমি সিকিউরিটি পাচ্ছি, আমার আনুষঙ্গিক যে চাহিদাগুলি আছে সেগুলো আমি পূরণ করতে পারছি। অতএব এই বিন্যাসটির কারণে তোমার দক্ষতাটা বৃদ্ধি পাবে। এবং কার্যমান বৃদ্ধি বলতে প্রত্যেকটা কাজে আলাদা আলাদা সেক্টর রয়েছে। এখন সেই একটি কাজ যখন একটি প্রতিষ্ঠানে তুমি দেখবে যে বিশেষ করে এই জিনিসটা হয় হচ্ছে তুমি দেখবা আইটি সেক্টরগুলিতে অথবা যেগুলো ইন্টারনেট বেস রিলেটেড প্রতিষ্ঠানগুলিতে, ব্যাংক সেক্টরে তুমি দেখো যে কোনো কারণেই কিন্তু সার্ভার যদি ডাউন হয়ে যায় সেদিন কিন্তু ব্যাংকিং কার্যক্রম টোটালি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক না? তো এখন আমি যদি এই সার্ভিসটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, আমার বিজনেসটাই চলছে হচ্ছে সম্পূর্ণ ইন্টারনেট রিলেটেড, তো আমাকে কি করতে হবে, আমাকে ব্যাকআপ রাখতে হবে। যদিও কোনো কারণে আমার সার্ভার ডাউন হয় অথবা আমাকে যেন সেই ব্যাকআপের মাধ্যমে আমি আমার সার্ভিসটাকে দিতে পারি, আমার কাস্টমার যেন স্যাটিসফ্যাকশন লেভেলটাকে ধরে রাখতে পারি। এই বিষয়টা আমাকে স্থাপনায় খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আচ্ছা, যন্ত্রপাতির সংখ্যা হ্রাস পাবে, স্বাভাবিক বিষয়। বর্তমান যুগে এখন টেকনোলজি যুগ, ডিজিটাল সব কিছু হয়ে যাচ্ছে, আমাদের গ্লোবালাইজেশনের কারণে আমাদের এখন সকল কিছু সহজ হয়ে যাচ্ছে। আগে যন্ত্রপাতি যে ক্রয় করতে যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হতো, মূলধন প্রয়োজন হতো বেশি, সেটা কিন্তু এখন আর নেই। এখন তুমি অনেক যন্ত্রপাতি অনেক কম মূল্যে তুমি বিদেশ থেকে আমদানি করে তুমি সেট আপ করতে পারছো। তো এটা কিন্তু একটা সহজতর হয়ে যাচ্ছে আমাদের বিজনেসটাকে সফল করার পিছনে। এবং উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে লেআউটের কী কারণে? কারণ তোমার যখন প্রত্যেকটা স্তরে সঠিকভাবে তুমি বিন্যাস করতে পারবা সঠিক স্তরে, তখন কিন্তু উৎপাদনশীলতা অটোমেটিক্যালি তোমার বেড়ে যাবে। কারণ আজকে তুমি 10 একক উৎপাদন করতে তোমাকে যে পরিমাণ মূলধন, শ্রম এবং যন্ত্রপাতি ব্যবহার করতে হচ্ছে, সেটা কিন্তু পরবর্তী বছরে সেই একই যন্ত্রপাতি দিয়ে একই সময় দিয়ে তুমি কিন্তু 20 একক উৎপাদন করতে পারছো, কারণ তোমার সঠিক স্থাপনার কারণে, সঠিক বিন্যাসের কারণে। তো এই বিষয়গুলি আমরা মোটামুটি লেআউট সম্বন্ধে আমি কিছুটা হলেও তোমাকে চেষ্টা করলাম তোমাদেরকে ক্লিয়ার হওয়ার জন্য। বিশেষ করে প্রতিষ্ঠানগুলি তুমি ভিজিট করলে, অথবা এখন যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছো, সেকেন্ড ইয়ারে পর তোমাদের সামনে পরীক্ষা, ইভেন ইউনিভার্সিটি টেস্ট তোমাদের হবে সামনে। তো এই বিষয়গুলি তোমরা বেশি আরও আলোচনা করতে পারবা, বা আরও বেশি যখন তুমি ফিজিক্যালি এই বিষয়গুলিকে তুমি ফলো করবা। যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন তুমি যাবা তখন দেখবা তাদের ইনফ্রাস্ট্রাকচার কীভাবে তারা সাজিয়েছে, কীভাবে তারা পরিকল্পনা করছে। তাহলে তোমার এই চ্যাপ্টার সম্বন্ধে বা এই যে জ্ঞান তুমি অর্জন করেছো এই চ্যাপ্টার রিলেটেড, তখন তোমার এটা কিন্তু কাজে লাগবে ভবিষ্যতে। তো আশা করি তোমরা আমার এই
লেকচারটি বোঝার চেষ্টা করেছো, অথবা যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টস করো, অথবা পরবর্তী সময় যখন আমাদের অফলাইনে ক্লাস হবে আমরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর বাকি অংশ আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।